আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বর্তমানে বিশ্বের অনেক দেশের গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় রূপ। যদিও পিআর নিজে কোনো একটা নির্বাচন ব্যবস্থা নয়, এটি একটি সহজ কিন্তু শক্তিশালী ধারণা। যদি আমাদের না জানা থাকে তাহলে সেটা অনেক কঠিন। সংসদে প্রতিটি রাজনৈতিক গোষ্ঠীর শক্তি যেন দেশের জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তার সঠিক প্রতিফলন ঘটায়। অনেক মানুষের কাছে এটা প্রকৃত গণতন্ত্রের মূল চেতনা। বিশ্বে প্রায় 130টির বেশি দেশে সংসদের নিম্নকক্ষ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা মিশ্র পদ্ধতি ব্যবহার করে। অন্যদিকে 55টি দেশ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, অর্থাৎ যিনি কোনো একটা আসনে সর্বোচ্চ ভোট পাবেন, সর্বোচ্চ ভোট পেয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা হলো সরকার গ্রহণ করবেন, যা বিশ্বব্যাপী একটি সংখ্যালঘু পদ্ধতি। অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই পদ্ধতিটি সাধারণত ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের উত্তরসূরি যে দেশগুলো আছে সেই দেশগুলোতেই চলমান আছে। আমরা যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন পদ্ধতির সূচনা এবং ব্যবহারের ইতিহাস দেখি তাহলে দেখা যাবে তার সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় বেলজিয়ামে সেই 1899 সালে। একবার ভাবুন তো, প্রায় 130 বছর যাবত যে আইনটি চলমান আছে, যে আইনটি ব্যবহার করে যাচ্ছে, এবং সেই আইনটি যদি 130 বছর তারা প্র্যাকটিস করে থাকে, সেখানে বেলজিয়াম কেন সেখান থেকে বের হয়ে আসছে না? হ্যাঁ, অনেকেই বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, যেমন রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য বলেছেন বেলজিয়াম ভেঙে যাবে। আসলেই কি তাই? যদি তাই হয়ে থাকে তাহলে 130 বছরে সেটা হলো না কেন? এবার আসি বিশ্বের অন্যান্য দেশ যেখানে এই পিআর পদ্ধতি চালু আছে। সুইডেনে প্রায় 1990 সাল থেকে চালু আছে, নরওয়েতে 1920 সাল থেকে চালু আছে, নেদারল্যান্ডসে 1917 সাল থেকে, জার্মানিতে 1949 সাল থেকে, দক্ষিণ আফ্রিকা 1994 সাল থেকে, নিউজিল্যান্ডে 1996 সাল থেকে এই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি চলমান আছে। আফ্রিকার বেশিরভাগ দেশেই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি বিদ্যমান। বলা হয়ে থাকে ভবিষ্যতের পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় 1994 সাল থেকে চালু হয়। অ্যাপার্থেইড পরবর্তী প্রথম গণতান্ত্রিক নির্বাচন থেকে শুরু এবং দলীয় তালিকা ভিত্তিক পিআর ব্যবহৃত হয়। নামিবিয়া, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, ক্যাপে ভার্দে, সাউথোমায় অথবা প্রিন্সেসে, লোসোথো, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, কোথায় নেই, সব জায়গায় পিআর পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এবং এই পিআর পদ্ধতির ব্যবস্থার মাধ্যমে এবং সেখানে এই পিআর পদ্ধতি রাজনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যম হিসেবে ব্যবহার করছে, যাতে গৃহযুদ্ধ বা জাতিগত দমন নিপীড়নের পুনরাবৃত্তি না ঘটে। দক্ষিণ আফ্রিকাতে একটি একক নির্বাচনী এলাকা হিসেবে গণ্য করা হয় এবং দলভিত্তিক তালিকা থেকে সংসদ সদস্য মনোনীত হয়। এছাড়া নামিবিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা সহ সব দেশে পিআর পদ্ধতি প্রয়োগ রয়েছে। অনেক ক্ষেত্রে এটি গণতন্ত্রকে শক্তিশালী করা, জাতিগত ভারসাম্য বজায় রাখা এবং নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য কার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে। আমরা এবার দেখি দক্ষিণ এশিয়ায় এই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বা পিআর নির্বাচন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে, তবে খুব সীমিত আকারে। কারণ এটা তো ব্রিটিশ ঔপনিবেশিক যুগের রাষ্ট্রগুলো ছিল, কিন্তু তবুও দেখা যাচ্ছে নেপালে পিআর পদ্ধতি ব্যবহৃত হচ্ছে ব্যাপকভাবে এবং সেটা উভয় কক্ষে ব্যবহৃত হয়। নেপালে নিম্ন কক্ষে 165 জন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ চলমান পদ্ধতিতে সাধারণ ভোটারদের মাধ্যমে 165 জন নির্বাচিত হন এবং উচ্চ কক্ষে 110 জন প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় কক্ষেই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বা পিআর ব্যবহার করা হয়ে থাকে। ভুটানে এর কোনোটিই নেই, সেখানে এফটিপিএ পদ্ধতি ভিত্তিক আছে। শ্রীলঙ্কাতে পিআর পদ্ধতি ব্যবহৃত হচ্ছে নিম্ন কক্ষে অর্থাৎ জাতীয় সংসদে, যেখানে 198 জন প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং 29 জন জাতীয় তালিকা থেকে অর্থাৎ 225 জনের সংসদে 198 জনই পিআর পদ্ধতিতে নির্বাচিত হবেন। পুরো সংসদে পিআর ভিত্তিক অনুপাত হবে। ভারতে আংশিকভাবে পিআর পদ্ধতি চলমান। উচ্চ কক্ষে স্পেশালি রাজ্যসভাতে এই পিআর পদ্ধতিটা ব্যাপকভাবে পরিচিত। নিম্ন কক্ষে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন, যেই দল থেকে সবচেয়ে বেশি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবে তারাই হলো নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠ হবে। তবে রাজ্যসভার সদস্য হিসেবে হয় পিআর পদ্ধতিতে। অন্যদিকে পাকিস্তানে অ্যাসেম্বলিতে অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সেই পদ্ধতিতে হয়ে থাকে, অর্থাৎ সরাসরি জনগণের ভোটে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন এবং যেই দল সবচেয়ে বেশি সংসদ সদস্য পাবে তারাই সরকার গঠন করবে। কিন্তু সিনেটে নির্বাচন হয় পিআর পদ্ধতিতে।
প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন ব্যবহার করা হয়। বাংলাদেশ এবং মালদ্বীপে সম্পূর্ণভাবে অনুপস্থিত। আফগানিস্তানে যদিও নির্বাচন ব্যবস্থায় নানা পদ্ধতির সংমিশ্রণ ছিল, তবে বর্তমানে তালেবান শাসনামলে নির্বাচন স্থগিত করা আছে। অতএব এই পিয়ার পদ্ধতি দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়াতেও, যেমন নেপালে নারী, দলিত, আদিবাসী, মুসলিম, সংখ্যালঘুদের জন্য অন্তর্ভুক্তিমূলক নীতির অংশ হিসেবে পিয়ার চলমান আছে। শ্রীলঙ্কাতে পিয়ার ভিত্তিক সংসদ নির্বাচন, তবে বিতর্ক আছে যে এতে স্থানীয় প্রতিনিধিত্ব দুর্বল হয়েছে, দলের প্রয়োজনীয়তা অনুযায়ী আসন বরাদ্দ করা হয়। ভারত এবং পাকিস্তানে রাজ্যসভায় ভারত এবং সিনেটর পাকিস্তানে পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে ভয় আছে যে পিয়ার পদ্ধতি হলে কি না কি হবে। আমরা জানি বাংলাদেশ সবসময় লেট অ্যাডাপ্টার, সবার দেরিতে হচ্ছে যে কোনো ভালো পদ্ধতি গ্রহণ করে থাকে। সেটা টেকনোলজি থেকে শুরু করে, যে কোনো ধরনের সংস্কার থেকে শুরু করে, যে কোনো পদ্ধতি শুরু করে সবকিছুই দেরিতে অংশগ্রহণ করে থাকে এবং দেরিতে গ্রহণ করে থাকে। তেমনি এই নির্বাচন ব্যবস্থার সবচেয়ে আধুনিক পদ্ধতি, সবচেয়ে বেশি জন অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি যেটা 130টি দেশে বিদ্যমান, সেই পদ্ধতিটা বাংলাদেশ গ্রহণ করতে দ্বিধাদ্বন্দ্বে আছে। আমরা শুধুমাত্র একক দলীয় নেতৃত্বের মাধ্যমে 40% ভোট পেয়ে বাকি 100% পারপাস সার্ভ করব। কে দেখবে সেই বাকি 60% লোকের তাদের অধিকার, তাদের দাবি, তাদের চাওয়া পাওয়ার প্রতিফলন সংসদীয় আইন অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখার কেউ নেই। আমাদের একজন রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন, ইসরায়েলে যেভাবে পিয়ার পদ্ধতির মাধ্যমে যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলো উঠে আসছে, তারা যেভাবে দমন নিপীড়ন চালাচ্ছে ফিলিস্তিনের উপর, গাজার উপর, কিন্তু একবার ভেবে দেখুন, আপনি জাতি হিসাবে, আপনি দেশ হিসাবে, আপনি যখন দেখবেন যে আপনার 100% অথবা বেশিরভাগ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে যে পদ্ধতিতে, সেটা আপনি গ্রহণ করবেন না কেন? আপনি কি এটা বলতে পারবেন যে ইসরায়েলের জন্য তারা এটাকে খারাপভাবে দেখছে? যদি হয়ে থাকে তারা সেটা গ্রহণ করতো না। হ্যাঁ, তারা পৈশাচিক, তাদের প্রতিবেশী দেশ এবং ইসলামকে ধ্বংস করার জন্য, আমরা মেনে নিচ্ছি। একইভাবে আমরা যদি দেখি আমাদের প্রতিবেশী দেশ যারা আমাদের সার্বভৌমত্ব নষ্ট করছে, যারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের উত্থান ঘটায়, বারবার বাংলাদেশকে অনিয়ন্ত্রিত করে দিচ্ছে, সেইখানে বাংলাদেশের পিয়ার পদ্ধতি যদি না থাকে, আপনার কি মনে হয় না যে সেই একইভাবে একদলীয় শাসনের রোষানলে পড়ে আবার সেই ভারতীয় আধিপত্যবাদের দিকে আমাদের নির্বাচিত সংসদ, নির্বাচিত দলগুলো হচ্ছে ঝুলে পড়বে? সুতরাং 130টি দেশে যদি এই পিয়ার পদ্ধতি হচ্ছে বহুল ব্যবহৃত পদ্ধতি হতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে বাধা। হ্যাঁ, আমরা জানি পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে নতুন কনসেপ্ট, কারণ ধারণাটাই এখনো মানুষের মধ্যে জন্মায়নি। যে দেশে দাবি করা হয় 70% শিক্ষিত, কিন্তু আক্ষরিক অর্থে মূল শিক্ষার দিক থেকে সেটা কত পার্সেন্ট সেটা আপনারা সবাই জানেন। সেই জায়গায় আমরা যারা রাজনৈতিকভাবে অন্ধ, আমরা যারা দলীয় লেজের বৃত্তিতে ব্যস্ত, 54 বছরে আমরা শুধুমাত্র দলাদলি রেশারেশির মধ্যে ছিলাম, সেখানে সমষ্টিগতভাবে কোনটা ভালো হবে সেই সিদ্ধান্ত নিতে আমাদের 12 মাস লেগে গেছে সেই সংস্কারের জন্য, বিভিন্ন ধরনের সংস্কারের জন্য। এবার বুঝুন, এবার ভেবে থাকুন, আমরা তো একত্ববাদে বিশ্বাসী, আমরা তো বহুত্ববাদের পক্ষে না। সেটা একত্ববাদ হতে পারে রাজনীতির ক্ষেত্রে, হতে পারে আমাদের সামাজিক ক্ষেত্রে, হতে পারে ধর্মীয় ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা শুধু একত্ববাদেই বিশ্বাসী। সেখানে পিয়ার পদ্ধতির বিরুদ্ধেই থাকবে যারা পিয়ার পদ্ধতিটা বোঝে না, যারা জানে না এটার সুফল এবং কুফল কি। সুতরাং পরিবর্তিত বাংলাদেশে যদি ভবিষ্যতে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হয়, এটা সত্যি আমাদের পিয়ার পদ্ধতিতে আমরা যেহেতু এখনো পিছিয়ে আছি, সেখানে শুধুমাত্র যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়ে থাকে, সেখানে নিম্নপক্ষে FPTP অর্থাৎ ফার্স্ট পাস দ্য পোস্ট অথবা প্রচলিত নিয়ম অনুযায়ী সংসদ নির্বাচিত হবে, কিন্তু উচ্চ কক্ষের যে সদস্যগণ নির্বাচিত হবেন সেটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে অথবা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে হতে হবে। সেখানে যেমন ফুটে উঠবে সেই 100 জনের মধ্যে যদি কোনো সবচেয়ে বৃহৎ দল যারা নিম্নকক্ষে সরকার গঠন করেছে, 40%, 60%, 70%, 75% ভোট পেয়ে তারা সরকার গঠন করেছে, কিন্তু সমপরিমাণের অর্থাৎ সংখ্যানুপাতিক রিপ্রেজেন্টেশন উচ্চ কক্ষে থাকলে আমাদের অন্য যে দলগুলো, বিভিন্ন মতের যে গণমানুষ আছে যাদেরকে আমরা সম্পৃক্ত করে সাধারণ গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা উচ্চ কক্ষে নিয়ে যেতে পারবো। সুতরাং পিয়ার পদ্ধতি একেবারে ফেলনা নয়। পিয়ার পদ্ধতির মাধ্যমে হয়তোবা সমতার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যদি আমরা একে অপরের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে, আমাদের সরকারকে টিকিয়ে রেখে এবং
নির্বাচিত সরকার এমন কোনো কাজ করবে না যার কারণে তাকে পড়ে যেতে হয়, তাকে পতিত হতে হয় অন্য দলগুলোর ভেটোর কারণে। এই সাম্যতা, এই সম্ভাব্যতা যদি আমরা নিশ্চিত করতে না পারি, আগামীর বাংলাদেশ কখনো বৈষম্যহীন হবে না। আগামীর বাংলাদেশ আবার সেই একদলীয় শাসন এবং তাদের দোসর হয়ে কোনো কোনো রাজনৈতিক দল ফায়দা লুটতে থাকবে। সাধারণ গণমানুষ আবার সেই গণ আন্দোলনের মাধ্যমে হয়তো তাদেরকে আবার নামিয়ে বিদায় করবে নতুন কোনো বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।